শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন সারাদিনের খবর। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেওয়ার জন্য। আজকে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। চলুন দেখে নেই আজকের আলোচিত খবরের কিছু অংশ। সিলেটে ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি। সিলেট পানি সরবরাহ ও বয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা প্রতিষ্ঠা করেছে সরকার। সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য এটি প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এই প্রজ্ঞাপন জারি করা হয়। পানি সরবরাহ ও বয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন 1998, 1996 সনের 6 নং আইন এর 3য় ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এটি প্রতিষ্ঠা করল সরকার। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার 2 মার্চ থেকে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও বয় নিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল। গত 27 ফেব্রুয়ারি পানি সরবরাহ ও বয় নিষ্কাশন কর্তৃপক্ষ 1996 আইন অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পানি সরবরাহ ও বয় নিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা গঠনের কার্যক্রম গ্রহণে এক ভার্চুয়ালি পরামর্শ সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছিলেন, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও বয় নিষ্কাশন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়ন সহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চলতি মাসেই মিলতে পারে হজের সবুজ সংকেত। করোনা মহামারীর কারণে গত 2 বছর ধরে বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। এবারও বিদেশিরা হজ পালনের সুযোগ সুবিধা পাবেন কিনা সে বিষয়ে খোলাসা করছে না তারা। এমন পরিস্থিতিতে আগামী 19 মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 5 দিনব্যাপী হজ এবং ওমরা সম্মেলন ও মেলা। সেখানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। হজ মেলায় অংশ নিতে আগামী 17 মার্চ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে সৌদি আরবে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টরা বলেছেন, সেখানে হজের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। করোনা পরবর্তী পরিস্থিতি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এ অনুষ্ঠানে কিভাবে সম্পন্ন করলে সবার জন্য মঙ্গল হবে সে ব্যাপারে আলোচনা শেষে সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের জন্য সেখান থেকে আসতে পারে হজের সবুজ সংকেত। এ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেন, হজের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তারা বিদেশিদের অনুমতি দেবে কিনা, দিলে কতজনকে দেবে, কি কি বিধিনিষেধ থাকবে সে বিষয়ে কোনো তথ্য আমরা এখনো পাইনি। আগামী 19 মার্চ সৌদি আরবের 5 দিন ব্যাপী হজ ওমরা সম্মেলন ও মেলা হবে। সেখানে আমরাও যাব। সেখানে হজের বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে। সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি ছাড়া বিস্তারিত কোনো ঘোষণা দেওয়া সম্ভব নয়। মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণত হজ মৌসুমের প্রায় 7 থেকে 8 মাসের আগেই হজের বিষয়ে নানান উদ্যোগ ও প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয় সহ হজ সংশ্লিষ্টরা। করোনা মহামারীর কারণে গত 2 বছর হজের কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে টিকা কার্যক্রমের কারণে বিশ্বের করোনার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে। সৌদি সরকারও ওমরার জন্য মক্কার বায়তুল শরীফ খুলে দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মদিনা মসজিদে নববী জিয়ারত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এমত অবস্থায় হজের মাত্র 4 মাস বাকি থাকলেও এখনও কোনো সিদ্ধান্ত দিচ্ছে না সৌদি সরকার। ফলে এবারও বাংলাদেশ থেকে হজ যাত্রায় কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। হজযাত্রীদের প্রস্তুতি নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন সংশ্লিষ্টরা। তবে ধর্ম মন্ত্রণালয় গত নভেম্বরেই হজের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, এজেন্সির সঙ্গে বৈঠক করেছেন, যেন সৌদি আরব অল্প সময়ের নোটিশে হজের অনুমতি দিলে হজযাত্রী পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়। হজের বিষয়ে সৌদি সরকারের কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে জেদ্দা হজ অফিসার কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো আপডেট তথ্য নেই। এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদাত হুসাইন তসলিম বলেন, সৌদি আরবের কোনো ঘোষণা আসেনি। এই বিষয়ে আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই। তবে সৌদি ঘোষণা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি রয়েছে এজেন্সিগুলোর। চাঁদ দেখা সাপেক্ষে এবছরের 7 থেকে 12 জুলাই হজ অনুষ্ঠিত হবে। স্বাভাবিক সময়ে প্রতি বছর হজের 8 মাস আগেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, চলতি মাসেই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
জেদ্দার হজ মেলায় মূলত সৌদি সরকার মুসলিম দেশ ও বেশি সংখ্যক হজযাত্রী প্রেরণকারী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর করোনা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা করে সীমিত নাকি স্বাভাবিকভাবে হজ অনুষ্ঠিত হবে সেই বিষয়ে মতামত নিতে পারে। এরপরই মূলত সৌদি সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটা অনুযায়ী সীমিত সংখ্যক হজযাত্রীকে হজ পালনের সুযোগ দিতে পারে সৌদি সরকার। এর জন্য বাংলাদেশ তাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। ইতিবাচক সিদ্ধান্ত এলেই সে অনুযায়ী সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি করবে বাংলাদেশ। এরপর মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন করে ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে প্রতি বছর 1,37,000 মানুষ হজে অংশ নেওয়ার সুযোগ পান। প্রসঙ্গত, গত বছর সৌদিতে অবস্থানরত 60,000 দেশি বিদেশি মানুষকে হজ পালনের সুযোগ দেওয়া হয়। এর আগের বছর 2020 সালে শুধু 10,000 সৌদি নাগরিককে হজ পালনের অনুমতি দেওয়া হয়। সর্বশেষ 2019 সালের 20 ডিসেম্বর সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজের জন্য চুক্তি অনুষ্ঠিত হয়। সেই সময় নিবন্ধন করলেও কোনো হজযাত্রী করোনা মহামারীর নিষেধাজ্ঞার কারণে হজে যেতে পারেননি। তবে হজ এজেন্সিগুলো আশা করছে সীমিত সংখ্যক হলেও বাংলাদেশ থেকে হজযাত্রী সৌদি আরবে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আগামী রমজান মাসের মধ্যেই সৌদি সরকারের কোনো ঘোষণা আসতে পারে। তখনই নিবন্ধন, প্যাকেজ ঘোষণা, ফ্লাইট শিডিউল ঠিক হবে। সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন। চলতি মাসেই মাধ্যমিকের ক্লাস শুরু, শিক্ষামন্ত্রী। চলতি মাসেই মাধ্যমিকের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেছেন, এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার কি হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখতে হতে পারে। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার 2022 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেডেন্ট এডুকেশন কিভাবে শুরু করা হবে আমরা সেই পলিসি করছি। এ মাসের 26 তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য কার্যক্রম চলছে। ডাক্তার দীপুমণি আরও বলেন, ব্লেডেন্ট এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সুনামগঞ্জে ভরাট হচ্ছে নদী, বছরে 35 লাখ মন ধান রপ্তানিতে ভোগান্তি। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী ও গুমাই নদীতে প্রতি বছর পাহাড়ি ঢলের সঙ্গে বালু ও পলি জমে। এতে নাব্যতা হারিয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। নদীতে জেগে উঠেছে চর, সেই চর দিয়ে হেঁটে পারাপার হচ্ছে মানুষ। এদিকে একই উপজেলার সঙ্গে জেলার সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় যুগ যুগ ধরে নদীপতি ভরসা। এখন নদী ভরাট হওয়ায় ধান চাল পরিবহন করতে অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদের। এ কারণে ব্যবসায়ী ও কৃষকরা লোকসানে ধান বিক্রি করতে হচ্ছে। মধ্যনগরের কৃষক বরুণ সরকার ঢাকা পোস্টকে বলেন, সোমেশ্বরী নদী বালুতে ভরাট হয়ে গেছে। এই কারণে পাহাড়ি ঢল নামলে বেড়িবাঁধ ভেঙে আমাদের একমাত্র ফসল পুরো নষ্ট হয়ে যায়। শিগগিরই সোমেশ্বরী গুমাই নদী খনন করতে হবে। নদী খনন করা হলে আমরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবো। স্থানীয় কৃষক মোহিত কান্তি দে কাজল বলেন, আমাদের বেড়িবাঁধ নদীর এতই কাছে যে প্রতি বছর প্রথম ধাক্কায় বাঁধের মাটি নদীতে চলে আসে। এ কারণে নদীতে দিন দিন চর পড়েছে। নদীতে পানির ধারণ ক্ষমতা কমেছে। এতে আমাদের এলাকার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যনগর বাজার ধান চাল আড়ত কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল হক বলেন, মধ্যনগর বাজার থেকে প্রতি বছর 30 থেকে 40 লাখ মন ধান বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। আমাদের বিভিন্ন এলাকা থেকে এই ধানগুলো সংগ্রহ করা হয়। নদীতে পানি না থাকায় কারণে কম দামে বিক্রি করতে হয়। নদী খনন করার জন্য সংশ্লিষ্টদের অবগত করেছি। আমরা সোমেশ্বরী নদীর শানবাড়ি থেকে মধ্যনগর হয়ে কলমাকান্দা পর্যন্ত অচিরেই খনন চাই। খোঁজ নিয়ে জানা যায়, সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে উৎপত্তি। দুর্গাপুর থেকে একটি শাখা বারোহাট্টা উপজেলার ঠাকুরাকোনা হয়ে আটপাড়া উপজেলার দিকে চলে গেছে। বারোহাট্টা উপজেলার ঠাকুরাকোনার তায়োত্তর নামক স্থান থেকে একটি শাখা কংস নামক ধারণ করে যাত্রাবাড়ি থেকে মোহনগঞ্জ ধর্মপাশা হয়ে সুখাইড় রাজপুরের পাশ দিয়ে গাগলাজুড় বাজারের কাছে ধনু নদীতে সংযুক্ত হয়েছে। আর একটি শাখা নেত্রকোনা জেলার কমলাকান্দা বাজারের পাশ দিয়ে গলাহা, নিয়ামতপুর, কেশবপুর, উবদাখালী নামক ধারণ করে গুড়াডুবা হাওরের মাঝে সীমানার বরাবর প্রবাহিত হয়ে মধ্যনগর বাজারের পাশেই গুমাই নদীতে সংযুক্ত হয়েছে।
ঘুমাই নদী বারোহাটা উপজেলার যাত্রাবাড়ি বাজারের কাছে কংস নদী থেকে একটি শাখা নদী মধ্যনগরের উবদাখালীতে যুক্ত হয়েছে। উবদাখালী নদী মধ্যনগর থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে কায়েতখান্দার পাশে মূল সোমেশ্বরী নদীতে যুক্ত হয়ে পূর্ব দিকে দুগৈন আবিদনগরের পাশে ঘেঁষে তেলিগাঁও ও সরস্বতীপুর হয়ে শানবাড়িতে উত্তর দিক থেকে আসা পাটলাই নদীর প্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে। পরে এই নদী গোলকপুরের দক্ষিণে সুনামগঞ্জ জামালগঞ্জ আসা সুরমার প্রবাহের সঙ্গে যুক্ত হয়ে দক্ষিণে ধনু নদীতে পড়েছে। এই ধনু নদী সুনামগঞ্জ জেলার মূল প্রবাহ মেঘনাতে মিলিত হয়েছে। আর এই সোমেশ্বরী ও গুমাই নদী নাব্যতা হারানোর ফলে শুষ্ক মৌসুমে নদীর অনেক অংশই শুকিয়ে যায়। এতে পাহাড়ি ঢলে প্লাবিত হয় নিচু অঞ্চল। গুমাই নদী যখন সচল ছিল তখন এরকম পরিস্থিতি তৈরি হতো না। পাইকরহাট ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান খান নয়ন বলেন, আমাদের এই নদী খনন হলে এলাকার মানুষের অনেক ভালো হবে। নদী শুকিয়ে যাওয়ার কারণে এলাকার চাষিদের জমিতে পানি দিতে অনেক কষ্ট হচ্ছে। অনেক সময় বাঁধ ভেঙে জমি তলিয়ে যায়। হাওরে কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের সদস্য সচিব অধ্যাপক নিরঞ্জন তালুকদার বলেন, আমাদের পূর্ব উত্তরের পাহাড়ি বৃষ্টি হলে নদী দিয়ে নিচে নামে। নদী ভরাট হওয়ার ফলে মেঘালয় থেকে নামা পানি বাধার সম্মুখীন হয়। যেখানে সম্মুখীন হয় সেখান থেকেই ফুলতে থাকে। এ কারণে হাওর ডুবে যায়। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা বলেছে এই গুমাই নদী যখন সচল ছিল উত্তরের পানি কংস নদীতে সহজেই চলে যেত। এই পানি কংস হয়ে গেলে গাগলা জুড়ি হয়ে নিচে নেমে যেত। এভাবে আমাদের হাওরগুলো নিরাপদ থাকতো। হাওর গবেষক সজলকান্তি সরকার বলেন, কৃষি প্রাণ বৈচিত্র্যের অন্যান্য জনপদ হাওর অঞ্চল এখানে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই হাওর অঞ্চলে সভ্যতা গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। একই কৃষির প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, এই নদীগুলো গারো ও মেঘালয় পাহাড় থেকে বয়ে একদম সাগরে মিশেছে। নদীর প্রবাহ কমেছে কারণ এর নাব্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী অপরিকল্পিত বেড়িবাঁধ, সড়ক পথ নির্মাণ, এগুলো খুব পরিকল্পনা করে করতে হবে। নদী না বাঁচলে হাওর বাঁচবে না, আর হাওর না বাঁচলে প্রকৃতি, সংস্কৃতি, মিঠা পানি, মাছের স্বর্গরাজ্য নষ্ট হয়ে যাবে। তাই নদী খনন জরুরি। তিনি বলেন, নদীকে নদী হিসাবেই খনন করতে হবে। আমরা সম্প্রতি দেখেছি নদীকে খাল হিসাবে খনন করা হচ্ছে। এটি করা যাবে না। নদীতে যে সেতু তৈরি করব সেগুলো কি নদীর নাব্যতাকে বাধাগ্রস্ত করবে, সেগুলো খতিয়ে দেখতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সুনামগঞ্জের 14টি নদী পুনর্খনন করা হবে। প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে। এই নদীগুলো খনন করা হলে সুনামগঞ্জ সহ আশেপাশের এলাকার আগাম বন্যা থেকে রক্ষা পাবে। তবে খুব তাড়াতাড়ি প্রস্তাবিত এই নদীগুলো খনন করা সম্ভব হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে পৌঁছেছেন 6 শতাধিক বাংলাদেশি পররাষ্ট্র সচিব। ইউক্রেনতে সীমান্ত অতিক্রম করে 6 শতাধিক বাংলাদেশি পোল্যান্ডে পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান মাসুদ বিন মোমেন। তিনি আরও জানান, ইউক্রেনের 100 জনের মতো বাংলাদেশি এখন থাকতে পারবেন, তবে বেশিরভাগই ফ্যামিলি আছে, তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না। মাসুদ বিন মোমেন বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে যেখানে বাংলাদেশি থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন তাহলে তাদেরকেও যেন সঙ্গে নেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছাড়ায়নি আইইএ। ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার ঘটনায় কোনো ক্ষতির তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটির সাধারণ পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, যে ভবনটিতে রাশিয়ার গোলা আগত হেনেছে সেটি আসলে পাওয়ার প্ল্যান্টের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টরের কোনো অংশ নয়, তাই সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেছে। স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তাছাড়া প্ল্যান্টের কোনো নিরাপত্তা ব্যবস্থারও কোনো ক্ষতি হয়নি, ফলে ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি। তারপরও সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নানান দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইএইএ। বড় মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউক্রেন, রেড ক্রসের সতর্কতা। রাশিয়ার সেনা অভিযানের কারণে ভয়াবহ মানবিক সংকটে পড়তে যাচ্ছে ইউক্রেন। শুক্রবার এমন সতর্ক বার্তাই দিয়েছে আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস আইসিআরসি।
আইসিআরসি জানিয়েছে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সংস্থাটি জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলেছে, জেনেভা কনভেনশনের আওতায় যুদ্ধকালীন অবস্থায় মানবিক সাহায্য ও সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, আর দেরি না করেই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। এছাড়াও জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু না বানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও সেবা নির্বিঘ্ন রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, স্বাস্থ্য সেবাদানকারী ও আহতদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জেনেভা কনভেনশন উপেক্ষা করে যুদ্ধ অপরাধীদের শামিল বললেও সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস। ইউক্রেনের স্নাইপার হামলার শীর্ষ রুশ জেনারেল নিহতের দাবি। ইউক্রেনের সেনাবাহিনীর স্নাইপার হামলায় রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রেই বেতস্কি নিহত হয়েছেন। শুক্রবার বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার আক্রমণ প্রতিহত করার সময় মারা যান তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রাশিয়ার সামরিক বাহিনীর সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করেছিলেন তিনি। এছাড়া জেনারেল শুক বেতুস্কি ৭ম এয়ারবোর্ন ডিভিশনের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। সিরিয়ায়ও কাজ করেছেন শুক বেতুস্কি। যে ৩ ভাবে শেষ হতে পারে রাশিয়ার এই যুদ্ধ। ইউক্রেনে যে যুদ্ধটা চলছে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সংগঠিত সবচেয়ে শক্তিশালী ঘটনা। আর কিউবার মিসাইল সংকটের পর এই ঘটনাতেই সবচেয়ে বড় সংকটের মুখে পড়ল পৃথিবী। হামলা পাল্টা হামলা দিয়ে গেলেও কয়েকদিন যে পরিস্থিতি তৈরি হয়েছে, ৩ রকম ঘটনাক্রমের মধ্যে দিয়ে তার সমাপ্তি আসতে পারে। এর একটি হলো ধ্বংসযজ্ঞ, দ্বিতীয়টি হলো নোংরা সমঝোতা, আর তৃতীয়টি হলো পরিত্রাণ। সম্পূর্ণ বিপর্যয়ক ধ্বংসযজ্ঞের যে পরিস্থিতির কথা চিন্তা করা হচ্ছে তা ইতিমধ্যেই চলমান। এ অবস্থা চলতে থাকবে যতদিন না ভ্লাদিমির পুতিনের ইচ্ছার কোনো পরিবর্তন হয় অথবা পশ্চিমারা তাকে নিবৃত্ত করে। এখনও পর্যন্ত পুতিনকে দেখে মনে হচ্ছে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মানচিত্র থেকে ইউক্রেনের নামগন্ধ মুছে ফেলতে যত রক্ত ঝরানো লাগে পুতিন ঝরাবেন, যত ধ্বংস করা লাগে তিনি করবেন। আর এই ধরনের পরিস্থিতি হলে যে ধরনের অপরাধ করছিলেন পুতিন, হয়তো সে ধরনের যুদ্ধ অপরাধ করে বসবেন। আর তেমনটা হলে ভ্লাদিমির পুতিন, তার মিত্রদেশ ও গোটা রাশিয়া একেবারেই একগরে হয়ে যাবে। পুতিন হলেন এমন একজন রাষ্ট্রনায়ক যার রাষ্ট্র এতটাই বিশাল যে সেখানে 11টা টাইম জোন রয়েছে। পুতিন এমন একজন রাষ্ট্রনায়ক যার দেশে বিশ্বের সর্ববৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। পুতিন এমন একজন রাষ্ট্রনায়ক যার হাতে রয়েছে পরমাণু বোমার বিশাল ভাণ্ডার। এমন বিরাট ক্ষমতাধর কোনো রাষ্ট্রনায়ককে এর আগে যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে মুখোমুখি দাঁড়াতে দেখেনি বিশ্ব। পুতিন যতবারই তার চালাতে থাকা আগ্রাসন থামাতে অস্বীকৃতি জানাচ্ছেন, পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। প্রতিটি টিকটক ভিডিও বা মোবাইল ফোনের ধারণ করা ভিডিওগুলি থেকে পুতিনের নিষ্ঠুরতার যত প্রমাণ পাওয়া যাচ্ছে, বিশ্বের জন্য নীরব থাকা তত কঠিন হয়ে যাচ্ছে। আর এর ফলে ইউরোপে একেবারে কেন্দ্রে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে। আর এর আগে একই সূত্রে হাজারো মৃত্যুর বিনিময়ে আল্লেপা বা গ্রুঞ্জি দখল করেছেন পুতিন। এবারও যদি তাকে থামানো না যায় তবে ইউরোপীয় আফগানিস্তান তৈরি করবেন তিনি। ইউক্রেনে কোনো পুতুল সরকার বসিয়ে দেওয়ার ক্ষমতা নেই ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনে কোনো পুতুল সরকার বসানো হলে তাকে নিয়মিত বিদ্রোহীদের মোকাবিলা করতে হবে। এর অর্থ হলো সেখানে নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে হাজার হাজার রুশ সেনাকে দীর্ঘমেয়াদে বা চিরস্থায়ীভাবে ইউক্রেনের মোতায়েন থাকতে হবে। আবার তাদের ও প্রতিদিন ইউক্রেনীয়দের হামলার মুখে পড়তে হবে। কিভাবে এই যুদ্ধের শেষ হবে পুতিন আদৌ তা চিন্তা করেছেন কি? মন্দের ভালো হতে পারে এই যে পুতিনের চাওয়া স্রেফ এইটুকু যে তিনি ইউক্রেন নাটোর বাহিরে রাখবেন, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাসনায় এর থেকে অনেক বেশি দূর এগিয়েছেন পুতিন আসলে এরকম কল্পনার ভেতরে রয়েছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম রুশ বিশেষজ্ঞ ফিওনা হিল পলিটিকোকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাস্কি মির বা রুশ পৃথিবী বলে একটা কথা আছে। এতে বলা ইউক্রেনীয় আর রুশরা আসলেই এক। বলা হয় রুশ ভাষাভাষী সব মানুষকে আবারও একত্রিত করার মিশনে রয়েছে ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও মিত্ররা যদি তার পথের কাটা হয় তবে তিনি কতটা ভয়ঙ্কর হবেন তার একটাই ইঙ্গিত তিনি দিচ্ছেন। তিনি আসলে ইঙ্গিত দিচ্ছেন যে তার পথের কাটা কেউ হলে তাকে এত কঠিন বুক করতে হবে যা আগে কেউ দেখেনি। যুদ্ধ সমাপ্তির দ্বিতীয় দৃশ্যপটে
দৃশ্যপট হতে পারে এমন যে কোনোভাবেই হোক শেষ পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনী ও সেখানকার মানুষরা একটা লম্বা সময় রুশ সেনাদের বিরুদ্ধে লড়ে গেল। আর রাশিয়ার অপর অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা পশ্চিমারা আরোপ করেছে, দেশটি তার ফল ভোগ করতে শুরু করলো। ফলে এমন একটি পরিস্থিতি তৈরি হলো যেখানে দুই পক্ষ একটা সমঝোতায় আসতে চায়। এক্ষেত্রে ইউক্রেনকে হয়তো এমন শর্তের মুখে পড়তে হবে যে যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের বদলে ইউক্রেনের পূর্বাঞ্চল, যা এখনও প্রকৃতপক্ষে রাশিয়ার নিয়ন্ত্রণ করে, তা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসাবে আবার ইউক্রেনের ন্যাটোতে যাবে না বলেও প্রতিশ্রুতি দেবে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাশিয়ার উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ এটা হলে প্রমাণ হয়ে যাবে অর্থনীতি বিরাট ক্ষতি ও রুশ সেনার মৃত্যুর বিনিময়ে ইউক্রেনকে গিলে ফেলার যে স্বপ্ন পুতিন দেখিয়েছিলেন তা তিনি পূরণ করতে পারলেন না। পাশাপাশি ইউক্রেনকেও তার একটা অংশ ছেড়ে দিতে হবে, আর মেনে নিতে হবে যে রাশিয়া ও ইউরোপের মাঝামাঝি নো ম্যানস ল্যান্ড পরিণত হবে ইউক্রেন। নামে মাত্র তার স্বাধীনতা অবশ্যই থাকবে। পুতিনের হাতে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়ার যে শিক্ষা পাওয়া গেল সেটা বিশ্বকে ভুলে যেতে হবে। গত 24 ঘন্টায় করোনা মৃত্যু 6, শনাক্ত 604। দেশে গত 24 ঘন্টা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও 604 জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,064 জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,46,369 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 4,403 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 18,35,980 জন। একই সময়ে 18,964 নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 18,890টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 3.20%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের 3 জন, চট্টগ্রামের 2 জন ও সিলেটের 1 জন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিন